আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কয়লা পাচার মামলার তদন্তে গেছিল ইডি এবং ফের আজ যখন সুপ্রিম কোর্টে আমাদের নজর রয়েছে আইপ্যাক মামলার শুনানির দিকে, সেদিনই কয়লা পাচার মামলায় ফের ইডি অভিযান। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯টি জায়গায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই, আরো কয়েক ঘন্টার পরেই সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি আছে। কয়লা পাচারের যে দিল্লির মামলা, যে মামলায় কলকাতার আইপ্যাকের দপ্তরে এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডি, সেই মামলার শুনানি আছে। কিন্তু আজকে ভোর রাত থেকেই ইডির অফিসাররা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। একই কয়লা মামলা, সেই মামলা ছিল দিল্লির মামলা, এই মামলা হচ্ছে কলকাতার মামলা। তোমার মনে থাকবে যে প্রায় ৩-৪ মাস আগে কলকাতায় কয়লার একটি নতুন এফআইআর করে ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং এর আগেও কিন্তু তল্লাশি অভিযান চলেছিল নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল সহ ৯ জনের বাড়িতে। আজকে ভোর রাত থেকে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, এমনকি দিল্লিতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। দিল্লিতে একাধিক হাওয়ালা যারা ট্রেডার রয়েছে তাদের পুরানি দিল্লি যে এলাকা, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাসে তদন্ত করে একাধিক কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদ করে এবং ব্যাংক অ্যাকাউন্ট, টাকার লেনদেন খতিয়ে দেখে তারা কিন্তু কয়েকটা নাম পেয়েছেন। তোমাকে তো কয়েকটা নাম বলে দেব: কিরণ খান, শেখ আক্তার, মনোরঞ্জন মণ্ডল, প্রবীর দত্ত দুর্গাপুরের বাসিন্দা, অমিত আগরওয়াল, এই কয়েকটা নাম সামনে এসছে, যাদের মাধ্যমে, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে টাকার লেনদেন হয়েছিল কোটি কোটি টাকা, প্রোটেকশন মানি, এক্সটর্শন মানি বা কয়লা সিন্ডিকেটের স্মুথলি চালানোর জন্য যে টাকা পৌঁছে গেছিল বিভিন্ন জায়গায়, এই কয়েকজনের হাত ধরেই কিন্তু পৌঁছে গেছিল। কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের কাছে টাকা পৌঁছেছে, কত টাকা পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে, কোন কোন হাওয়ালা অপারেটর, একাধিক তথ্য সামনে এসছে। এবং তাই সেই প্রশ্ন সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, এবং তল্লাশি শেষ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকের এই তল্লাশি অভিযানে কি তথ্য সামনে বেরিয়ে আসলো। ধন্যবাদ প্রকাশ। গতকাল দিনভর কিন্তু একেবারে রাজনীতির আঁচে ফুটছিল রাজধানী দিল্লি, কারণ কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছুটে গিয়েছেন বঙ্গভবনে, কখনো নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসে দাবি করেছেন দুর্ব্যবহার করা হয়েছে, তাই বৈঠক বয়কট করে তিনি চলে এসেছেন। দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই কিন্তু দিল্লির রাজনীতি উত্তাল হয়েছে গতকাল, যদিও এসবকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। দিল্লিতে দিনভর তুলকালাম, Don't show us the muscle. এক ভবন থেকে আরেক ভবনে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। মেসেজটা বাড়িতে পড়ে শাড়ি পরে বেরিয়েছে। রাজধানীতে রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. পাল্টা কটাক্ষ ছুড়ে দিল বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে দিয়ে ঘরে ঘরে কাজ করতে থেকে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবার দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআরকে দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ তৎপর হয় বলে অভিযোগ ওঠে। তোলেন ভয়ঙ্কর অভিযোগ। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। দিল্লি পুলিশ অমিত শাহের অধীনস্থ। বারবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদরা। आपने तो बंद नहीं किया ना, आपने तो बंद नहीं किया ना, आपने कहा आपने नहीं किया। आप कौन है? हमारा पार्लियामेंट बोले तो उधर
उधर से आया हूँ, देखिए ऊपर से। हम तो बोले आपको मेंबर ऑफ पार्लियामेंट। आपको चश्मा लगेगा? मैं इंट्रोडक्शन पूछ रही हूँ। नहीं, मैं इंट्रोडक्शन आपको क्यों दूँ? आप उससे भी बात आप, हाँ, मैं गुस्से में हर वक्त रहती हूँ। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক। সকালে ছিল ঘরে পরার শাড়ি, উপরে সাদা চাদর, বিকেলে তার পরনে কালো শাল, মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। অর্থাৎ কালো পরে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এভাবে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে বঙ্গভবন, এই আনপ্রেসিডেন্টেড। নরেন্দ্র মোদী অমিত শাহ পাগল হয়ে গেছে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। He is very arrogant और झूठा बात कह रहे हैं। He is a great liar। সব মিলিয়ে দিল্লির বুকে ধুন্ধুমার। বিজেন্দ্র সিংহ ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার মালদার চাঁচলে বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপির অভিযোগ, কাজলদিঘির 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহার নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। যখন থেকে এসআইআর চালু হয়েছে তখন থেকে মিটিং মিছিল বা কোনো পার্টির সঙ্গে জড়িত নই বলে দাবি করেছেন ওই বিএলও। নির্বাচন কমিশনের ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। শুনানি নিয়ে জেলায় জেলায় যখন হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে, এই আবহে ফের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপির অভিযোগ, মালদার চাঁচলে বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। কাজলদিঘির 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা। এবার তাঁর বিরুদ্ধেই পক্ষপাতিত্ব ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা আর সম্পাদক হিসাবে। জল করছে মালতীপুর 47 নম্বর বিধানসভায় কাজলদিঘি 146 নম্বর বুথে বিএলও হিসাবে সেই তালিকায়। এটা থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, নির্বাচন কমিশনকে বদনাম করছে এবং বিজেপিকে কালিমা লিপ্ত করছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। এর আগে আমি ছিলাম, এর আগে গত ব্লকের আমি সেক্রেটারি ছিলাম, চাঁচল 2 নম্বর ব্লকের। আমি তো আগে থেকেই ছিলাম বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো পার্টির সাথে যুক্ত নই। গত শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে ব্লক স্তরের কমিটির নেতাদের নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। তিনি হয়তো দলের পদাধিকারী হয়েছেন, তো সেখানে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন। সব মিলিয়ে এসআইআর আবহে রাজনৈতিক চাপানো তোর থামছে না। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.